আফ্রিকাতে যাওয়ার পর সেখানে একজন আওয়ামী একজন নেতা মানে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন। তার সাথে হঠাৎ করে আমার দেখা, আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম। ওনার কথা শুনে কোনো ধরনের মানে টেনশন বা কোনো কিছু নেই, মানে তার মধ্যে একটা উদ্দীপনা যে আমাদের নেত্রী আবার আসবে। সাইমন পারভেজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন যে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার গঠন করবে। আবার ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকারের একটা আলোচনা চাওয়ার হয়েছে। এখন যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে, এই আলোচনাটা প্রাসঙ্গিক কতটুকু আর এটার বাস্তবতাটা আসলে কতটুকু? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমাদের একটু পিছনে যেতে হবে যে কোন বাস্তবতায় এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। আমরা দেখেছি যে আমরা একটা দীর্ঘ সময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। আমাদের একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে চেপে বসেছিল এবং গণতন্ত্রের পক্ষে যে শক্তিগুলো এবং যে দলগুলো তারা একত্রে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আপনার নিশ্চয় মনে আছে 2016 সালে যখন ভিশন 2030 আমরা ঘোষণা করি বিভিন্ন সংস্কারের পরিকল্পনা নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ কিভাবে পরিচালনা হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে সেটার একটা ভিশন কিন্তু আমরা সেখানে দেখি। পরবর্তীতে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একসাথে মিটিং করে আমরা একটি 27 দফা আমরা দিই এবং যেটা পরবর্তীতে আমরা দেখি যে 31 দফায় রূপ নেয় এবং আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা সেই 31 দফা। এই 31 দফার একটি অংশতে আমরা দেখি যে সমস্ত প্রো ডেমোক্রেটিক, এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি, গণতন্ত্রের পক্ষে শক্তিগুলো মিলে আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের সম্মিলিত শক্তিতে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছিলাম, যেটাকে জাতীয় সরকারের কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরবর্তী যে সময়, সেই সময়ে আমরা দেখি যে এর মধ্যে নানা টানাপোড়েনের সৃষ্টি হয়। কিন্তু এই টানাপোড়েন সৃষ্টি হলেও বিএনপি সবসময় আমরা দেখেছি যে এক ধরনের ইউনিটির কথা বলেছে, ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছে এবং একটা ঐক্যের যে ডাক সেটা সবসময় বিএনপির পক্ষ থেকে এসেছে। আপনারা যদি 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে সবসময় এই জাতিকে টিকিয়ে রাখার জন্য এবং যে এই জাতির যে বিভিন্ন যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেটার বিপরীতে বিএনপি কিন্তু এক ধরনের ভ্যানগার্ড হিসাবে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা তারেক রহমানের যে প্রত্যাবর্তন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যখন প্রত্যাবর্তন করেছেন, আপনারা সাধারণ মানুষের মুখেও আপনারা দেখবেন মানুষ এক ধরনের আশার বাণী কিন্তু সেখান থেকে পেয়েছে। অর্থাৎ জাতীয় সরকারের যে মূল ধারণা, সেই ধারণা থেকে বিএনপি বিচ্যুত এখনও হয়নি। আমরা যে ইউনিটির ধারণা থেকে এবং গণতন্ত্রের পক্ষে শক্তিগুলোকে একত্রিত করার যে ধারণা, সেই ধারণাতে আমরা এখনও রয়েছি এবং আমরা মনে করি যদি আমরা গণতন্ত্রের পক্ষে শক্তিগুলো একসাথে থাকতে পারি তাহলে জাতীয় সরকার গঠন করা সম্ভব। কিন্তু যদি কেউ বিভেদের রাজনীতি করতে চান, কেউ যদি বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, গণতন্ত্রের বিরুদ্ধে তার অবস্থান নেন, তাহলে হয়তো জাতীয় সরকার যে আমরা তৈরি করার কথা বলছি সেখানেও এক ধরনের বিভেদ তৈরি হতে পারে। জি, আমি আপনার কাছে আসবো আবারও একটু। মামুন রাসেল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে গিয়ে তারেক রহমানকে জড়িয়ে ধরলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি একসাথে 5 বছরে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, আপনি দেখেন গণমাধ্যমে। তো এর মধ্যে আমি জানতে চাচ্ছি কোনো অন্তর্নিহিত রাজনৈতিক বার্তা আছে কিনা? সাইমন পারভেজ ভাই বললেনই যে বিএনপি এখনও জাতীয় সরকারের যে ধারণা সেখান থেকে বিচ্যুত হয়নি। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ বেলায়েত ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট এবং হচ্ছে এখন টিভির যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জাতীয় সরকারের বিষয়টা মানে খুব চমকভাবে আসছে রিসেন্টলি তারেক রহমান সাহেবের সাথে জামাতের আমিরের যে সাক্ষাৎ এবং রিসেন্টলি রয়টার্সে এটা সাক্ষাৎকারটা দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন যে ওরা ইউনিটি গভর্নমেন্ট চায় এবং ইউনিটি গভর্নমেন্টের সেটি একটা টাইম ফ্রেমও উনি মেনশন করেছেন, সেটি হচ্ছে ন্যূনতম 5টা বছরের জন্য একটা ইউনিটি গভর্নমেন্ট চায়। দেখেন, ইউনিটি গভর্নমেন্টটা আমি মনে করি এই সেভেন ভাই যেটি বললেন, তারেক রহমান সাহেব কিন্তু যখন লন্ডনে ছিলেন তখনও কিন্তু লন্ডনে কিন্তু উনি যখন ওনার ব্যাড পজিশন ছিল বা দেশের অবস্থা যখন ফ্যাসিজম ছিল তখন কিন্তু লন্ডন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন 31 দফার মধ্যে একটি আমার যেটি মনে হয় একটি আছে যে ইউনিটি গভর্নমেন্টের কথা উনি তখনই প্রস্তাব দিয়েছেন, আমরা সকলে মিলে আমরা একটি সরকার গঠন করতে চাই, তখনই প্রস্তাব দিয়েছেন এবং ওনার ভালো পজিশনে আসার পরও আমি মনে করি এই অবস্থা এখনও পর্যন্ত আছে। দেখেন, জাতীয় সরকারটা বাংলাদেশের জন্য কেন প্রয়োজন জানেন? এই যে বর্তমানে আমি মনে করি বর্তমানে যে সরকারই আসবে, আগামীতে যারা যে সরকারি ক্ষমতা আসবে তাদের জন্য কিন্তু সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে।
কারণ আমাদের ফ্যাসিস্ট যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, এবং কি তারা বিভিন্ন গুপ্ত হামলাগুলো করছে, এবং যারা দেশের বাইরে আছে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে, হত্যার বদলে হত্যা হবে, তারপর রক্ত হবে, তারা হচ্ছে আলাদা বাহিনী তৈরি করার জন্য হুমকি দামকি দিচ্ছে, যেটা আমাদের শহীদ হাদিকে গুলি করার মাধ্যমে তারা প্রমাণ দিয়েছে। এবং কি আপনি খুব অবাক হবেন, আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম। আফ্রিকাতে যাওয়ার পর সেখানে একজন আওয়ামী একজন নেতা মানে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন, তার সাথে হঠাৎ করে আমার দেখা, আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলছিলাম। ওনার কথা শুনে কোনো ধরনের মানে টেনশন বা কোনো কিছু নেই, মানে তার মধ্যে একটা উদ্দীপনা যে আমাদের নেত্রী আবার আসবে। তা আমি বললাম আপনারা এত সাহসটা কিভাবে পান যে আপনাদের নেত্রী এখনো আসবে? তিনি বললেন দেখেন আমাদের একটা প্ল্যান হচ্ছে, আমাদের তো মিটিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মধ্যে একটা প্ল্যানটা হচ্ছে এভাবে যে আমরা আগামীতে আমাদের প্ল্যান হচ্ছে বিএনপি যখন আগামীতে ক্ষমতা আসবে, এটার জন্য তারা এক ধরনের তাদের মধ্যে একটা চিন্তা হচ্ছে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসলে তাহলে তারা 3 মাসের মধ্যে তাদের মানে আমি কোট আনকোট করে বলছি তার কথা হচ্ছে যে 3 মাসের মধ্যে আমরা তখন সরকার বিরোধী আন্দোলন করব, আর সরকার বিরোধী আন্দোলন যখন করব তখন হচ্ছে বিএনপি আসবে এবং কি তারা সরকার বিরোধী আন্দোলন করে এই গভর্নমেন্টটা যখন আবার 1-11-র মতো একটা গভর্নমেন্ট আসবে, এসে আবার আওয়ামী লীগকে আবার আমন্ত্রণ জানাবে তার মানে দেখেন, তার মানে আগামীতে যারা ইলেক্টেড হবে তাদের সবার জন্য কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। কেন সার্ভাইভের ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে? তার মানে এই যে পরাজিত যারা শক্তি আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ। এখন যে এস্টাবলিশমেন্ট আমরা দেখি, সেই এস্টাবলিশমেন্টও কি বিএনপির জন্য কঠিন হবে? আপনি দেখেন এখনকার বর্তমানে আমাদের প্রশাসনে যারা আছে, আপনি কয়েকদিনের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে এই বর্তমানে প্রশাসনে যারা আছে আপনি দেখেন প্রশাসনের প্রত্যেকটা রন্ধে কিন্তু প্রায় 80 থেকে 90% তাদেরই লোক। আপনি দেখেন এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়া এই যে নমিনেশন নিয়ে যে খেলাটা হচ্ছে গত 2-1 দিনের মধ্যে, আপনি দেখেন জামাতের একজন নেতৃত্বস্থানীয় নেতা যিনি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাহেব, তিনি 2008 সালে এমপি ছিলেন, এবং কি ওনার নমিনেশনটা বাতিল করা হলো। কেন বাতিল করা হলো? বললো যে আওয়ামী লীগ আমলে ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা দিয়েছিলেন আদালত অবমাননা, সেটি একটা সেটেলড বিষয়। 2018 সালে যখন ইলেকশন করার জন্য উনি নমিনেশন জমা দিয়েছিলেন, তখন ওনার বিপরীতে যে প্রার্থী ছিলেন সে প্রার্থী চ্যালেঞ্জ করেছিল, সে প্রার্থী ওনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পরে চ্যালেঞ্জটা উনি জয়ী হয়েছেন। তার মানে একটা সেটেল বিষয়, সেই সেটেল বিষয় আওয়ামী আমলকে একটা মামলা, সেই মামলায় ওনার নমিনেশনটা বাতিল করা হয়েছে। অথচ আপনি জুলাই হত্যার মামলার আসামি, আপনি যে ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন জুলাই হত্যার মামলা আসামি, মুন্সিগঞ্জে দেখেছেন জুলাই হত্যার মামলার আসামি, তাদের নমিনেশন বাতিল করা হয়নি। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব রাসেল ভাই। আমি একটু সাইমুল পারভেজের কাছে একদম সরাসরি আমার প্রশ্নটা, যেটা আমাদের রাসেল ভাই যেটি বললেন যে আসলে যে কোনো সরকারি ক্ষমতায় আসুক আসলে তার জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে, এই বাস্তবতায় দাঁড়িয়ে জাতীয় সরকারের যে ধারণা, আপনিও বললেন যে বিএনপি জাতীয় সরকার থেকে বিচ্যুত হয়নি এখনো, সেই ধারণায় আসলে জামাতের সম্ভাবনা কতটুকু? আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই, জামাতকে নিয়েই কি জাতীয় সরকার হবে নাকি জামাতকে ছাড়া হবে এই জাতীয় সরকার? দেখুন, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা যদি একটু উন্নত দেশগুলোর দিকে তাকাই, যাদের একটা দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক পথযাত্রা রয়েছে, তারা যদিও আমরা দেখি, যদি আমেরিকায় দেখি যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে, আমরা ইউকেতেও একটা দীর্ঘ সময় ধরে কনজারভেটিভ এবং লেবারদের মধ্যে একটা শত্রুতা রয়েছে, মানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেইটার সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য রয়েছে। আচ্ছা, এই ঐক্যমত্য হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, এই ঐক্যমত্য হচ্ছে যে তারা যে লিবারেল ইকোনমি ফলো করবে সেটার ক্ষেত্রে, অর্থাৎ যে মোটা দাগে যে জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয় না। সেটা তো আমরা দেখতেই পাই। আমি ওই সূত্র ধরেই আমি বলবো যে বাংলাদেশ 5 আগস্টের পরে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার, এবং যেটা আমার কাছে মনে হয় যে আপনি বিভিন্ন যে পলিটিক্যাল যে কার্যক্রম সেখানে খেয়াল করবেন। জাতীয় ঐক্যমত্য এক জিনিস, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ইস্যুতে কিন্তু জাতীয় ঐক্যমত্য হয়। অনেক সময় আমরা দেখি, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরেও কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এরকম নানা ঘটনা আমরা দেখেছি। যখনই 5 আগস্টের পরে নানা ধরনের সংকট হয়েছে দেশে, বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে। জাতীয় ঐক্যমত্য এক জিনিস, কিন্তু জাতীয় সরকার কিন্তু আরেকটা জিনিস। জাতীয় সরকার এবং জাতীয় ঐক্যমত্য দুটার সাথে জড়িত, একে অপরের সাথে কোরিলেটেড। আপনি যদি জাতীয় ঐক্যমত্য না তৈরি করতে পারেন, আপনি যদি বেসিক বিষয়গুলো নিয়ে, যেটা নিয়ে দেশ পরিচালনা করবেন, সেটা নিয়ে যদি ঐক্যমত্য না থাকে, খুবই যদি আমি স্পেসিফিকভাবে বলি, আপনার যদি আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যমত্য না থাকে,
আওয়ামী লীগ রাজনীতি কিভাবে করবে বাংলাদেশে সেটা নিয়ে ঐকমত্য না থাকে, তাহলে তো আপনার মধ্যে একটি সরকার একসাথে পরিচালনা করার যে ঐকমত্য সেটি তৈরি হবে না, তাই না? এই কারণেই হচ্ছে জাতীয় ঐকমত্য এবং জাতীয় সরকার এই দুটি হচ্ছে একে আমার অপরের প্রশ্ন সাথে ছিল জামাত সেই সরকারে থাকবে। জি, আমি ওখানে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আরও 1.5 মাস রয়েছে। আমাদের রাজনীতি যে সবচাইতে যে বেসিক এলিমেন্ট নির্বাচন সেইটির, এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা কিন্তু বারবার বলে এসেছি বিএনপির পক্ষ থেকে যে জাতীয় সরকার হবে কি না এবং জাতীয় সরকার কিভাবে গঠিত হবে সেটা আমরা জাতীয় নির্বাচনের পরে ঠিক করব। এটার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা নির্বাচন পর্যন্ত আমরা নির্বাচনটা বিএনপির ব্যানার থেকেই এবং বিএনপির যে অ্যালায়েন্স সেই অ্যালায়েন্স থেকেই আমরা জনগণের যে রায় সেই রায়টিকে আমরা পেতে চাই। পরবর্তীতে আমরা যে প্রো ডেমোক্রেটিক পথ বলছি সেই পথে আমাদের সাথে যারা থাকবেন সেটা জামাত ইসলামে হতে পারে, যেটা যে অন্য যে কোনো রাজনৈতিক দল হতে পারে, এটা লেফটিস্ট যে পলিটিক্যাল পার্টি রয়েছে সেটা হতে পারে, আমরা যদি ইসলামপন্থী আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো হতে পারে। আমাদের যদি সেই প্রো ডেমোক্রেটিক ভ্যালুজের যদি এক ধরনের একই পথে যাত্রার একটা আমাদের ঐক্যমত্য তৈরি হয় তাহলে সেটা জাতীয় সংসদের অংশ হতে পারে। কিন্তু এই পুরো বিষয়টি নির্ভর করবে আমরা কি ধরনের নির্বাচন সামনে পেতে যাচ্ছি এবং এই সামনের এই পথটুকুতে আমাদের রাজনৈতিক পথযাত্রাটা কীরকম থাকছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু বিরতিতে যাব। বিরতির আগে একদম অল্প 1 মিনিট আমি একটু রাসেল ভাইয়ের কাছে একটু জানতে চাই। রাসেল ভাই, আমি তো দেখলাম খুব সুন্দর করে সাইমন পারভেজ ভাই বুঝিয়ে বললেন যে জাতীয় সরকারের ধারণাটা কি বা কীভাবে বাস্তবায়ন হতে পারে। আমরা এখন যেটি দেখছি যে জামাতও আসলে নির্বাচনের মাঠে একদম খুব শক্ত অবস্থানেই আছে বলা যায়। সেই জায়গায় এখন বিএনপি জামাতের যে ঐক্যের কথা বলা হচ্ছে, এটা কি আসলে এখন সম্ভব এই বাস্তবতায়? দেখেন, আমাদেরকে প্রথমে ইউনিটি গভর্নমেন্টটা বুঝতে হবে। ইউনিটি গভর্নমেন্ট মানি না যে জোট হওয়া। ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে যে আপনার কম্পিটিটরকে, জামাতের কম্পিটিটর বিএনপি, বিএনপির কম্পিটিটর জামাত। তার মানে এমন না যে আমরা দুই পক্ষ মিলে জোট করব, আগে যেভাবে জোট ছিল। কারণ জোট কিভাবে হয় দেখেন, জোট হয় 1-3, 2-4। সাপোজ আগে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোটটা একটু বেশি ছিল, এজন্য বিএনপি মনে করেছে জামাত কামাল লাগবে, তাহলে আমি একে করতে পারবো। আর আওয়ামী লীগ মনে করছে আমাকে জামাত এবং বিএনপিকে ঠেকানোর জন্য আমাকে জাতীয় পার্টির সাথে জোট করতে হবে। এটা হয় জোট। কিন্তু এখানে জাতীয় সরকার মানে হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা কম্পিটিশন অংশগ্রহণ করব। কম্পিটিশন অংশগ্রহণ করার পরে যারা বেশি আসন পাবে এবং যারা কম আসন পাবে, আমার অপোজিশন যারা আছে তাদের থেকে নিয়ে আমি সরকার গঠন করব। এটা এমন না শেখ হাসিনা যে সরকার গঠন করেছে, জাতীয় পার্টিকে বলেছে তোমরা ইলেকশন করো, তোমাদের মতো আমরা আমাদের মতো ইলেকশন করব, এরপর তোমাদেরকে নির্দিষ্ট কিছু সিট দিয়ে দিব, এরপর তোমাদেরকে আমি মন্ত্রী আসন নিব। এটা নয়, এটা হচ্ছে জাতীয় সরকার হচ্ছে। আপনি দেখেন 91 সালে বিএনপি যখন ক্ষমতা আসে, প্রায় 360 দিন হরতাল দেওয়া হয়েছে, সরকারকে রান করতে সুযোগ দেয় নাই। এই জাতীয় সরকার, জামাতের পক্ষ থেকে জাতীয় সরকার এই জন্য বলা হয়েছে যে বিরোধী দল, আপনি জানেন বিরোধী দল মানে এটা শেরু পার্লামেন্ট। বিরোধী দল শক্তিশালী হওয়া মানে হচ্ছে সরকার শক্তিশালী হওয়া, বিরোধী দল শক্তিশালী হওয়া মানে দেশ শক্তিশালী হওয়া। আজকের বর্তমানে যে আমাদের 1400 এবং 20-30 হাজার তরুণ, তারা কিন্তু কোনো পলিটিক্সে বিয়ন্ড করেনি, তারা কোনো দলের ছিল না। তারা জীবন দিয়েছে কেন? বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য, বাংলাদেশকে জিতানোর জন্য। যদি বাংলাদেশকে জিতাতে হয় তাহলে জাতীয় সরকারটা লাগবে, যাতে করে এই জাতীয় সরকার মানে হচ্ছে আমাদের মধ্যে জোট হবে ওই জায়গায়, আমাদের মধ্যে ঐক্য হবে ওই জায়গায়, যে আমরা একজনকে একবারে বিচ্ছিন্ন করে ফেলবো না। আমরা আমাদের এগেইনস্টে যারা আছে তাদেরকে আমরা মানুষে মনে করবো না, তাদেরকে রাজনীতি করার সুযোগই দিব না। এটা না, এই ইউনিটি গভর্নমেন্ট হবে এমন একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আমি যতগুলো আসন পাবো, আমার অপোজিশন, মেইন অপোজিশন যারা থাকবে তাদেরকে নিয়ে আমি গভর্নমেন্ট করব। এটা ন্যূনতম 5টা বছর দেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, এবার জুলাই এইতে আসছে, সনদে আসছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য ন্যূনতম 5টা বছর।